রাষ্ট্রপতি পদে আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলের নাম জানালো বিএনপি। কিছুক্ষণের মধ্যে মনোনয়ন দাখিল। অলি আহমেদের প্রার্থিতার আবেদন জমা দিয়েছে 11 দলীয় ঐক্য। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক, এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্যাস বিদ্যুতের সংকট কাটছে না সহজে, জ্বালানি সমস্যার তড়িৎ সমাধান নেই বললেন মন্ত্রী। কয়েকটি এলএনজি টার্মিনাল স্থাপন হলে উন্নতি হবে পরিস্থিতির। মোংলা এবং হিরন পয়েন্টের এই জায়গাগুলো আমরা স্টাডি করছি। আমাদের যে টার্গেট 29 সালের মধ্যে এই সব এফএসআর গুলো এসে যাবে, সেই টার্গেট ফুলফিল করতে পারবো। অর্ধ শতাধিক মার্কিন ব্যবসায়ীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। দেশে মার্কিন বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে আলোচনা। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে প্রায় 4.5 কোটি টাকা উধাও। 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হরমুজের নিয়ন্ত্রণ পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে থাকার দাবি ট্রাম্পের। শর্ত না মানা পর্যন্ত প্রণালী না খোলার হুঁশিয়ারি ইরানের। সমঝোতার জোর চেষ্টা মধ্যস্থতাকারীদের। দর্শক, আমন্ত্রণ সবাইকে দুপুরে বাংলাদেশে। আপনার সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম ঘোষণা করেছে বিএনপি। সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরের পর রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়নপত্র নির্বাচন কমিশনে দাখিল করবে দলটি। বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এই দায়িত্ব সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যানকে দিয়েছিলেন। আনুষ্ঠানিকভাবে আজকের বৈঠকে জ্যেষ্ঠ নেতাদের কাছে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজন রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর প্রস্তাব করেন এবং আরেকজন প্রস্তাবের সমর্থক হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্ধুরা, আবার কিছুক্ষণ আগে দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যাচ্ছি সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছে। তিনি আছেন সচিবালয়ে। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যে কোনো সময় ইসিকে জমা দেবে বিএনপি। এর মধ্যে কর্নেল অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে 11 দলীয় ঐক্য। মনোনয়ন জমা দেওয়ার শেষের দিনে 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক তা 11 দল চায় না। মন্তব্য করেন, গণতান্ত্রিক চর্চার পেছনে সাংবিধানিক বাধ্যবাধকতা এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত দিতে পারবে এমনটাই চায় 11 দল। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হবে 20 আগস্ট। এই নির্বাচনে ভোটার 349 জন সংসদ সদস্য। ইসি জানায়, ভোটের দিন নির্বাচন কমিশনের 20 সদস্যের টিম কাজ করবে। সেদিনই ঘোষণা করা হবে প্রাথমিক ফলাফল। এরপর গ্যাজেট প্রকাশ হলে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের স্পিকার। সংসদীয় ব্যবস্থা দ্বিতীয়বারের মতো 35 বছর পর হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি। আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক, এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। এমন একজন প্রার্থীকে আমরা এখানে নমিনেশন দিয়েছি যিনি জাতীয়ভাবে সমালোচনা বিতর্কের ঊর্ধ্বে।
দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম ঘোষণা করেছিলেন বিএনপি। এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, বৈঠক শেষে তো নেতা কর্মীরা বের হয়ে আসলেন, ওনারা কি জানালেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। যদি আপনি যেমনটি বলছিলেন যে রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মনোনয়ন পেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এখন সদ্য সাবেক মহাসচিবও বটে, এবং স্থানীয় সরকার মন্ত্রী, মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য থেকে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন, সেখান থেকেও পদত্যাগ করার কথা রয়েছে মির্জা ফখরুলের। তিনিও বৈঠক শেষে বেশ আবেগঘন পরিবেশেই বলা চলে, কেননা খানিকটা বিষাদ যেমনটা ছিল, হাসি মুখ নিয়েই তিনি এই সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তিনিও বেরিয়ে গেছেন, অর্থাৎ সচিবালয় থেকে বেরিয়ে গেছেন। এর পরপরই কথা হচ্ছিল দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। তিনিও বলছিলেন যে দলীয় ফোরামে দলের চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্য সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে মূলত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি হিসেবে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু মহাসচিব এবং পদাধিকার বলে স্থায়ী কমিটির সদস্য পদ সেখান থেকে পদত্যাগ করেছেন, সেক্ষেত্রে তার শূন্য পদে অর্থাৎ মহাসচিব হিসেবে, ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কে দায়িত্ব পালন করবেন কিংবা সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে কে দায়িত্ব পালন করবেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা বা কোনো ধরনের সিদ্ধান্ত হয়েছে কিনা, সেই প্রশ্ন ছিল আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে। তিনি বলছিলেন যে আজকের এই দুপুরবেলার এই বৈঠকে সেই বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি, কিন্তু ধারণা করছি আমরা যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদই দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। যদিও সেই সিদ্ধান্ত দলীয় ফোরামে আবারও আলোচনা শেষেই দল থেকে আমাদেরকে জানানো হবে, তখনই হয়তো আমরা স্পষ্ট করে নিশ্চিতভাবে বলতে পারি। কিন্তু যেটি বলছিলাম যে এর আগে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং অন্যান্য হুইপ যারা রয়েছেন, আশরাফুদ্দিন নিজাম, রকিবুল ইসলাম বকুল, জি.কে. ঘোষ, তারাও এসেছিলেন, এই বৈঠকে ছিলেন, এবং সেই সঙ্গে দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আইনি, হাবিবুল নবী খান সোহেল, ইমরান সালে প্রিন্স, তারাও ছিলেন। এবং এখান থেকে বৈঠকে দলের প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার পর প্রস্তাবক এবং সমর্থক হিসেবে যারা ছিলেন তারা হচ্ছেন ডক্টর মঈন খান, দলের স্থায়ী কমিটির সদস্য, এবং অন্যদিকে গয়েশ্বরচন্দ্র রায়, দলের স্থায়ী কমিটির আরেক সদস্য। এই দুইজনই এই মনোনয়নের প্রস্তাবক এবং সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন এবং থাকছেন। পরবর্তীতে সেই মনোনয়নপত্র নিয়েই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী আহমেদের নেতৃত্বে সংসদে হুইপ এবং অন্যান্য যুগ্ম মহাসচিবরা রয়েছেন, তারা নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্দেশ্যে রওনা করেন। জ্যোতি। রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটা বলছিলাম, রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যে কোনো সময় ইসিতে জমা দেবে বিএনপি। এ বিষয়ে আমরা আগারগাঁও নির্বাচন ভবন থেকে জানবো। আমাদের সহকর্মী আছেন তানভীর মৌসুম। তানভীর, রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল কি পৌঁছালেন, সে বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। এখনো প্রতিনিধি দল এসে পৌঁছায়নি, তবে আশা করা যায় যেহেতু তারা রওনা দিয়েছেন প্রতিনিধি দল, আশা করা যায় খুব বেশি সময় লাগবে না এবং তারা এখানে আসবেন। এখানে আসার পর এই রাষ্ট্রপতি নির্বাচনের যিনি নির্বাচন কর্মকর্তা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, তার কাছে এই মনোনয়নপত্রটি জমা দিবেন। যেহেতু আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং মনোনয়নপত্র জমা দিতে হবে আজকের মধ্যেই, এবং আজকে বিকাল 4টা পর্যন্ত সেই সময় রয়েছে। এবং সেই সময়ের পর পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়েরও আয়োজন করা হবে। এর আগে আমরা দেখেছি যে দুপুরে বেলা 12টার কিছু আগে সে সময় আমরা দেখেছি যে 11 দলীয় ঐক্যর পক্ষ থেকে আসলে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি তারা প্রার্থী হিসেবে মনোনীত করে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে, এবং সেই মনোনয়নপত্রটিও কিন্তু জমা দেওয়া হয়। সেই মনোনয়নপত্রটিতে কিন্তু প্রস্তাবক ছিলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, যিনি ঢাকা 15 আসনের এমপি, এবং এছাড়াও সেই মনোনয়নপত্রে এই যে কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি করা, সেই রাষ্ট্রপতি করার ক্ষেত্রে সমর্থক হিসেবে স্বাক্ষর করেন এনসিপির আরেক নেতা নারায়ণগঞ্জ 4 আসনের এমপি। এইখানে দেখা যাচ্ছে যে ঠিক যেরকম এখানে আমরা দেখছি যে কর্নেল অলি আহমদের ক্ষেত্রে প্রস্তাবক এবং সমর্থক তাদের যেরকম আলাদা আলাদা স্বাক্ষর থাকছে, তাদের যেরকম আলাদা আলাদা পরিচয় থাকছে, ঠিক সেরকম বিএনপির ক্ষেত্রেও আমরা দেখব যে একজন প্রস্তাবক বা একজন সমর্থক থাকবে। এরকম যখন অবস্থা, তখন তারা যখন এখানে আসছেন, আসার পর স্বভাবতই তারা এখানে আসবেন, এবং এখানে 3 তলায় যে সভা কক্ষটি রয়েছে ঠিক প্রধান নির্বাচন কমিশনারের যে কক্ষটি, তার যে কার্যালয়, তার পাশেই আমরা দেখেছি যে এই সভাকক্ষ। এখানেই আমরা দেখেছি যে সকালেই এসেছিল 11 দলীয় ঐক্য এবং বিএনপির প্রতিনিধি দলও এক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 23তম রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেবে। জ্যোতি। তানভীর, আপনাকে ধন্যবাদ।
রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা বাড়ছে। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপ সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সিএনজি চালিত যানবাহনগুলো নিয়ে চরম দুর্ভোগের শিকার পরিবহন মালিক ও চালকরা। অনেকে অপেক্ষা করে গ্যাস পাচ্ছেন 20 থেকে 50 টাকার। বেশিরভাগ স্টেশনগুলোতে গ্যাস নেই, সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। তবে গ্যাস সংকটের কারণে অনেকেই গাড়িতে জ্বালানি নিচ্ছেন। এদিকে রাজধানীর অনেক জায়গায় দিনের বেশিরভাগ সময় বাসাবাড়িতে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। কোথাও কোথাও গ্যাস একেবারে মিলছেই না বলে অভিযোগ অনেকের। যদি সকালে সিরিয়াল দেওয়া যায় এই রাতে 10টা 11টা 12টা 2টা 3টা বাজে ঠিক ঠিকানা নাই কখন গ্যাস পাওয়া যায়। অনেক সময় দেখা গেছে যে আপনার গ্যাস পাম্প বন্ধ থাকে। দুটোই নিই, সিএনজিও নেই, এটাও নেই, কিন্তু এখন তো ওটা সিএনজি নাই, এখন শুধু এটার উপরে চলছে। মাসখানেক ধরে গ্যাস সংকটে সারা দেশ। গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় আবারও সংকট তীব্র হয়েছে। এতে পরিবহন, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী সহ বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। বিপাকে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চালকরা। গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদের। দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানিয়েছেন তারা। প্রভাব পড়েছে শিল্প খাতেও। অনেক শিল্প প্রতিষ্ঠান স্বাভাবিক সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। বিপাকে ব্যবসায়ীরা। কালকে 11:30 বাজে আমরা পাম্পে আছি, পুরোটা দিন গেছে গা, পুরোটা রাজ্য গেছে গা, এখনো আছি, এখনো গ্যাস পাইনি। 2 দিন পরে আসলাম পাম্পে, দেখি আগে কোনো খবর পাই নাই। এখন দেখতেছি কি পাম্প বন্ধ। লালপলে দেখলাম এও বন্ধ, এখানে দেখলাম এও বন্ধ। গ্যাসটা হয় না, একবারে জিরো, কিন্তু গ্যাসের জন্য আমাদের মেশিন চলেই না। উৎপাদন কম হইতেছে, এখানে উৎপাদন যদি সাইজিংয়ে আমরা প্রসেসিং করে দিতে না পারি তার শিল্প তো অবশ্যই বন্ধ হবে। গ্যাস সংকটে বিভিন্ন কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার খবরাখবর জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আইয়ুব খান সরকার। আইয়ুব, শিল্প কারখানায় গ্যাস সংকটের প্রভাব পড়েছে কতটা এবং সংশ্লিষ্টরা কি বলছেন এ বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। যদি আসলে গ্যাস সংকটের প্রভাব কিন্তু অনেক বেশি পড়েছে। আমি রয়েছে একটি শিল্প কারখানায়। আমার পিছনে যে আসলে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটি একটি আসলে বয়লার, একটি গ্যাস চালিত বয়লার। এই গ্যাস চালিত বয়লার কারখানায় কিন্তু এই বয়লারটি এখন বন্ধ রয়েছে গ্যাস চাপ না থাকার কারণে। তো এই আসলে গ্যাস কেন এত গুরুত্বপূর্ণ, এই গ্যাস বয়লার কাপড় উৎপাদনের জন্য, এই বিষয়ে জানতে আমরা একটু কথা বলছি এই কারখানার ম্যানেজার সাহেবের সাথে। তো আসলে এটা কেন এত গুরুত্বপূর্ণ আসলে এই কাপড় উৎপাদনের ক্ষেত্রে? আসলে আমাদেরকে মানে সমস্ত যারা টেক্সটাইলের যারা মালিকরা আছে আমাদেরকে সুতা দেওয়া হয়। ওই সুতা থেকে আমরা মার করে সাইজিং করে পার্টিদেরকে দিব আর কি। তো গ্যাসের কাজটা হচ্ছে গ্যাসের মাধ্যমে বয়লার তৈরি হয়। ওই বয়লারের মাধ্যমে আমরা এই যে স্টিমটা তৈরি হয় ওই স্টিম থেকে মার মিক্স করার পরে আমরা সাইজিং করি। এই সাইজিং করার পরে আমাদের বিমটা এই পজিশনে চলে আসে। তো গ্যাস না থাকার কারণে আমাদের সোমবার থেকে এখন পর্যন্ত কোনো গ্যাস নাই। সমস্ত সাইজিং মেশিন আমাদের বন্ধ, যার কারণে আমরা কোনো প্রোডাকশন করতে পারতেছি না। পার্টির সাথে আমাদের কোনো কমিটমেন্ট নাই, কোনো টাকা পয়সা পাইতেছি না। আমাদের সরকারের কাছে আবেদন দ্রুত যেন আমাদের গ্যাসের ব্যবস্থা করে দেয়, না হলে আমাদের প্রতিষ্ঠান, আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হবে। যদি আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে এখানকার যিনি দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তার কথা আপনি শুনতে পাচ্ছিলেন। তো তিনি জানিয়েছেন যে আসলে এই গ্যাস সংকটের ফলে কাপড়ের উৎপাদন ব্যাহত হলে কিন্তু বড় পাইকারি বাজারগুলোতে কিন্তু কাপড়ের সংকট দেখা দেবে এবং সেক্ষেত্রে শ্রমিকরাও এই সংকটের মোকাবেলায় তাদেরও আসলে পরিবার পরিজন নিয়ে চালাতে কষ্ট হবে এবং পাশাপাশি কাপড়ের দাম বেড়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। জ্যোতি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আইয়ুব। এদিকে জামালপুরে নতুন গ্যাস পাম্প স্থাপন ও চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা। সকাল 6টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সিএনজি চালকরা।
এতে মহাসড়কের দুই পাশে তৈরি হয় যানবাহনের দীর্ঘ সারি। ভোগান্তিতে পড়েন যাত্রী ও অন্যান্য যানবাহনের চালকরা। প্রায় 5 ঘন্টা পর পুলিশ ও প্রশাসনের আশ্বাসে রাস্তা থেকে সরে যায় তারা। সিএনজি চালকরা জানায়, জেলায় দীর্ঘদিন ধরে মাত্র একটি পাম্পে গ্যাস সরবরাহ করা হয়, অথচ সব মিলিয়ে জেলায় সিএনজির সংখ্যা প্রায় 5000। তাদের অভিযোগ, বিপুল সংখ্যক সিএনজির বিপরীতে মাত্র একটি পাম্প থাকায় প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। পাশাপাশি গ্যাস সংকটের কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হয় চালকদের। এতে আয় রোজগার কমে যায় এবং চরম ভোগান্তিতে পড়ছেন তারা। পাঁচটা বাজে পাম্পে আসি লাইনে গ্যাস নিতে বেলা 3টা থেকে 4টা বাজে জায়গা। ওই টাইমে পাম্পে থেকে বের হয়ে আমরা কামাই করবো কখন, সংসার চালাবো কখন? 3 কিলো রাস্তা গেছে গা পিছনে। আজকে আমরা 450 টাকা জমা দিয়ে আমরা গাড়ি চালাই। আজকে আমরা 1 সপ্তাহ ধরে আমরা মালিকের জমা দিতে পারতাছি না, এর জন্য 1 পয়সা পড়ছি। এই যে আপনি তারপরে যে নুন মুনে নেওয়া হয়েছি, তাগর চাপ, এত চাপ আমরা কই দেবো? দেশের বিভিন্ন জেলায় ঘন ঘন লোডশেডিং অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমে ভোগান্তি আরও বেড়েছে। শহরের তুলনায় গ্রাম অঞ্চলে লোডশেডিং বেশি। স্থানীয়রা বলছেন, কোথাও কোথাও দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না, রেহাই নেই রাতেও। এতে ক্ষোভ ছড়িয়েছে জনমনে। নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে কোথাও কোথাও মানববন্ধন সহ বিক্ষোভও করছেন স্থানীয়রা। ঘন ঘন লোডশেডিংয়ের বিরূপ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। কলকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। লোডশেডিংয়ের কারণে কোল্ড স্টোরেজে নষ্ট হচ্ছে সংরক্ষণ করা আলু। স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। বাংলাদেশের যে পরিবেশ আসে গেছে বুঝছেন, তাতে আগামী দিন তো মানুষ তো বাঁচবেই না, কোনো মিল কারখানা, কোনো অফিস চলবে এই ধরনের আশা করা যায় না। রাতে তো ঘুমাইতেই পারি না। দ্বিতীয় কথা, যে ছেলেমেয়ের পড়ালেখার ক্ষতি হচ্ছে, কারেন্টে এত ডিস্টার্ব দিচ্ছে। 10 মিনিট বিদ্যুৎ থাকে, আধা ঘন্টা বিদ্যুৎ থাকে না, এবং রাতে বেলা মানুষ ঘুমাইতে পারে না। যাচ্ছে আসতেছে, লাইনের কোনো নাই, বিদ্যুতের কোনো ডিসিপ্লিন নাই। জ্বালানি বিদ্যুৎ সংকটের তড়িৎ কোনো সমাধান সরকারের হাতে নেই। কয়েকটি এলএনজি অবকাঠামো তৈরি, স্থাপনা, গ্যাস কূপ খনন সহ নানা উদ্যোগ বাস্তবায়ন হলে পরিস্থিতির টেকসই উন্নতি হবে। জ্বালানি নিয়ে সিপিডির সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটাই বলছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সকালে ব্র্যাক সেন্টারে সেমিনারে মন্ত্রী আরও জানান, 2029 সালের মধ্যে 3টি ভাসমান এলএনজি টার্মিনাল তৈরি করা হবে। আর সেসব আসবে যুক্তরাষ্ট্র থেকে। শুধু চট্টগ্রাম না, খুলনা অঞ্চলের হিরন পয়েন্ট ও মোংলা সহ আশেপাশেও গ্যাসের যোগান নিশ্চিত করতে চায় সরকার। বিদ্যুৎ মন্ত্রী আরও বলেন, সরকার এসেই বাপেক্সকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। 2টি রিগ এর মধ্যে অর্ডার করা হয়েছে। জ্বালানি বিষয়ে সিপিডির গবেষণা বলছে, চড়া দামে এলএনজি কিনতে গিয়ে ভর্তুকি বেড়ে দাঁড়িয়েছে 16,600 কোটি টাকা। দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনের সক্ষমতা থেকে অনেক কম সরবরাহ মিলছে। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, জ্বালানি সংকট নিয়ে আন্তর্জাতিক ক্রেতারাও উদ্বিগ্ন। বর্তমান পরিস্থিতি জানতে চায় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনের সমিতির সভাপতি বকেয়া পরিষদের আহ্বান জানান। বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ভাবনার অবকাশ নেই। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এজাজ হোসেন জানান, আগে বিদ্যুতের দাম যৌক্তিকীকরণ করা হয়নি। আমাকে খুলনা সাইডে অফিসার বসাতে হবে গ্যাসের জন্য। সুতরাং আমরা পায়রা, তারপর মোংলা এবং হিরন পয়েন্টের এই জায়গাগুলো আমরা স্টাডি করছি এবং ইনভেস্টরদেরকে আমরা ইনভাইট করছি। আমাদের যে টার্গেট 29 সালের মধ্যে এই সব অফিসারগুলো এসে যাবে, সেই টার্গেট ফুলফিল করতে পারবো। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ। মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের অর্ধশতাধিক প্রতিনিধির সাথে বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে বিনিয়োগকারী সুরক্ষা জোরদার, কর ভ্যাট ব্যবস্থাপনা সহজীকরণ, মুনাফা প্রত্যাবাসন সহজ করা, আমলাতান্ত্রিক জটিলতা
কমানো ও সরকারি সেবা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। পরে বৈঠক শেষে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, দেশে মার্কিন ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ প্রক্রিয়া নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। সভাপতি অতুল কেশব বলেন, ব্যবসায়িক পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পাবে বলে আশা করেন তিনি। অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কীভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কীভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 25টি কোম্পানি থেকে আজকে টপ টিয়ার যারা লিডারশিপ রয়েছেন ওনারা এসেছেন, অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে। This is a great country. We have American companies who have been here for decades, partnering with the people of Bangladesh, helping ensure prosperity, job creation, tax revenue. ডারউইনের মারারা গ্রাউন্ডে বাংলাদেশকে সমর্থন দিতে মাঠে উপস্থিত একদল সমর্থক। সংখ্যায় গুটি কয়েক হলেও অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ খেলাতে আসায় উচ্ছ্বসিত এই ভক্তরা। ভবিষ্যতে আরও ম্যাচ হবে প্রত্যাশা তাদের। ডারউইন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাসান আল মারুফ। বাংলাদেশি কমিউনিটি যারা মারারা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা দেখতে এসেছেন, 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলছে, সেই টেস্ট দেখতে এসেছেন একদল বাংলাদেশি সমর্থক। তাদের কাছ থেকে জানতে চাই যে প্রত্যাশা কি, কেমন উপভোগ করছেন তারা। ভাই, বাংলাদেশি কমিউনিটি খুব বড় না ডারউইনে, আমরা জানি যে সব মিলে আপনারা যারা খেলা দেখতে এসেছেন আসলে কেমন লাগছে এত লম্বা সময় পর বাংলাদেশের খেলা? চমৎকার অনুভূতি। এতদিন পরে ডারউইনে আমরা মুখিয়েছিলাম বাংলাদেশের খেলা দেখবো। অন্যান্য দেশের খেলা হয়েছে কিন্তু বাংলাদেশের খেলা এখন পর্যন্ত হয়নি। 2003 সালে মনে হয় সম্ভবত লাস্ট বাংলাদেশ খেলে গেছে। আমরা প্রচন্ড আনন্দ করছি। আপনি গলার দিকে দেখলে বুঝবেন যে গলা ভেঙে গেছে চিল্লাতে। বাংলাদেশ প্লেইং ভেরি ওয়েল। আমরা চিন্তা করতেছি একটা হেলদি কম্পিটিশন। আমরা চাচ্ছি না বাংলাদেশ কোনোভাবে ডমিনেন্স বা বাংলাদেশকে কোনোভাবে ডমিনেন্স করুক। আমরা চাচ্ছি একটা হেলদি কম্পিটিশন যাতে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ওইভাবে ট্রিট করে যে লাইক আদার কান্ট্রিজকে ট্রিট করে। আপনারা যখন অস্ট্রেলিয়ার মাটিতে দেখেন যে বাংলাদেশ খেলছে, কেমন লাগছে আসলে সব মিলে? প্রথমেই বলে নিই যে 2003 সালের খেলাটাও আমি দেখেছি। সেই সময় বাংলাদেশ ক্রিকেট টিম যখন এসেছিল তখন অন্য একটা বাংলাদেশ ক্রিকেট টিম ছিল, আশরাফুল ছিল, হাবিবুল বাশার ছিল। তো তারা আবার এখন এসেছে কোচ হিসেবে আর কি। তো একটা অন্যরকম অনুভূতি, ওদের সাথে আমাদের একটা অন্যরকম সম্পর্ক। অবশ্যই খুবই ভালো লাগছে। সেই সময় আমি ওদের মিডিয়া কোঅর্ডিনেটর ছিলাম, কারণ ওই সময় বাংলাদেশে কোনো মিডিয়া কোঅর্ডিনেটর ছিল না, আপনাদের মতো এত মিডিয়ারও প্রেজেন্স ছিল না। তো সেই সময় একটা প্রশ্ন সবসময় করতো অস্ট্রেলিয়ান মিডিয়া যে খেলা কি একদিনে শেষ হয়ে যাবে, বাংলাদেশ টিমের কি অবস্থা। তো তখন উত্তর দিতাম যে নতুন টিম, আমাদের অনেক ফ্যাসিলিটিজের অভাব আছে, টাকা পয়সার অভাব আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক ভালো হবে আর কি। তো আজকের খেলা দেখে খুব ভালো লাগছে যে তারা একটা কম্পিটিশন দিচ্ছে আর কি। একটু আপনাকে শেষ জিজ্ঞেস করি যে এই টেস্টে প্রত্যাশা কি থাকবে? নিশ্চয়ই সবচেয়ে বেশি আলোচনা বাংলাদেশ 2 দিনে শেষ হবে না 3 দিনে শেষ হবে, ডারউইনে আমি শুনেছি। আপনার একটা ছোট্ট করে যদি বলি যে প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা এটা 5 দিনে যাবে এবং আমরা খুবই কম্পিটিটিভ ম্যাচ খেলবো এবং এইটা এখন পর্যন্ত এটাই কিন্তু ইন্ডিকেশন দেয়। আমার ইনলজরা বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশে খেলা দেখার জন্য, আমার প্যারেন্টসরা বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশে খেলা দেখার জন্য। উই আর পজিটিভ। সবাই খুবই গর্বিত বাংলাদেশের খেলা হচ্ছে। সেই টেস্ট দেখতে সবাই এসছেন, বাংলাদেশি কমিউনিটির বড় একটা অংশ এসছেন এবং তাদের প্রত্যাশা বাংলাদেশ 5 দিন টেস্টটা খেলবে, বাংলাদেশ ভালো কিছু করবে এবং ভবিষ্যতে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের খেলা হবে। এখন দেখার বিষয় বাংলাদেশ সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মারারা ক্রিকেট গ্রাউন্ড, অস্ট্রেলিয়া। এখন থেকে জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন বা সংশোধন একবারের বেশি করা যাবে না। নির্বাচন কমিশনের এক পরিপত্রে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ইসি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে জানানো হয়েছে। বলা হয়, অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্ম তারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন। এছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্ম তারিখ সংশোধন, নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন এনআইডির মহাপরিচালক নিষ্পত্তি করবেন বলে জানানো হয়েছে।
জামিন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও ভোগান্তি কমাতে দেশের আরও 12 জেলায় চালু হলো ই-বেল বন্ড ব্যবস্থা। এর মধ্য দিয়ে 28 জেলায় বিস্তীর্ণ হলো সরকারের ডিজিটাল জামিন কার্যক্রম। সকালে সচিবালয় থেকে ভার্চুয়ালি নতুন এই 12 জেলার কার্যক্রম উদ্বোধন করবেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আইন মন্ত্রণালয় জানায়, প্রচলিত পদ্ধতিতে জামিন নামা সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত 12টি ম্যানুয়াল ধাপ পার হতে হতো। ই-বেল বন্ডে পুরো প্রক্রিয়া এখন মাত্র 2 ধাপে সম্পন্ন করা যাচ্ছে। ফলে জামিন প্রক্রিয়া হবে আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত। পাশাপাশি বিচারপ্রার্থী, আইনজীবী ও কারা কর্তৃপক্ষের সময়ও অর্থ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। মামলার জট কমাতে দ্রুত নিষ্পত্তির পাশাপাশি মিডিয়েশনেও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন আইন মন্ত্রণালয়। ভালো নিষ্পত্তির হার অর্জনকারী জেলাগুলোকে উৎসাহিত করতে পুরস্কারের পরিকল্পনাও রয়েছে। আমরা বেল বন্ডের পাশাপাশি মিডিয়েশন এবং অন্যান্য জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করতে যে প্যারামিটারগুলো আছে সেদিকে লক্ষ্য রাখব বলে আমরা বিশ্বাস রাখি এবং আপনারা সেই কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন। অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের লাল দিঘি পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। আমানতের এই অর্থের ঘাটতি ধরা পড়ে নিয়মিত হিসাব মেলানোর সময়। এই ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীর নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল 10 আগস্ট শাখার জেনারেল ম্যানেজার অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করে মামলা দায়ের করেন। বলা হয়, ভল্টে টাকার বান্ডিলে বড় নোটের ভেতর ছোট নোট ঠুকিয়ে প্রকৃত অর্থের পরিমাণ কম দেখানোর অভিযোগ রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, ঘাটতির অর্থ হাটহাজারীর উত্তর বুরিশচর এলাকায় ইশরাত এগ্রো নামের একটি গরুর খামারে বিনিয়োগ করা হয়। তবে গ্রেফতার জাফরুল্লাহ তানভীরের পরিবারের দাবি, তিনি ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারী নন এবং তাকে পরিকল্পিতভাবে মামলায় ফাঁসানো হয়েছে। এই ঘটনায় 2টি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপের যোগাযোগ ও তথ্যের রেকর্ড সহ 64 জিবির একটি পেন ড্রাইভ জব্দ করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করছে কোতোয়ালি থানা পুলিশ। এ বিষয়ে আমরা আরো একটু বিস্তারিত জানবো। যুক্ত হচ্ছি জুবাইর রিফাতের সাথে। রিফাত, এই ঘটনা সম্পর্কে আপনার কাছে কি বিস্তারিত আছে জানাবেন। যদি এখন পর্যন্ত আসলে ব্রাঞ্চের অবস্থা বেশ থমথমে। যেই বিষয়টি মূলত আজকে সকাল থেকে জানাজানি হয়েছে, সেই ঘটনা জানাজানির পর কিন্তু যারা গ্রাহকরা আসছেন স্বাভাবিকভাবে তাদের মতো এক ধরনের একটা আতঙ্ক বা উৎকণ্ঠা আসলে কাজ করছে। যেহেতু স্বাভাবিকভাবেই চট্টগ্রামের খাতুনগঞ্জ একেবারে একটি বাণিজ্যিক এলাকা এবং তার পাশেই কিন্তু চট্টগ্রামের টেরিবাজার পোশাকের জন্য সবচেয়ে ব্যস্ততম যে এলাকাটি, তার পাশেই রয়েছে হকার্স মার্কেট। অর্থাৎ এই যে ব্রাঞ্চটি, এই ব্রাঞ্চের আশেপাশেই কিন্তু আসলে ব্যবসায়িক যে হাবগুলো সেগুলো রয়েছে। ফলত এই ব্রাঞ্চের উপরে আসলে মানুষের আস্থার জায়গাটা সবচেয়ে বেশি। এছাড়া আসলে সাম্প্রতিক সময়ে বেসরকারি ব্যাংকগুলো নিয়ে আসলে যে ধরনের যে টানাপোড়েন অবস্থা সৃষ্টি হয়েছে, স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে সেই জায়গা থেকে এই ধরনের ব্যাংকগুলোর উপর আসলে অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, এই ব্যাংকগুলোর উপরে আসলে মানুষের আস্থার জায়গা বেশি। স্বাভাবিকভাবে এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে গ্রাহকদের মধ্যে এক ধরনের একটি চাপা আতঙ্ক কাজ করছে। অন্যদিকে কর্মকর্তারাও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের মুখ খুলছেন না। স্বাভাবিকভাবে যেহেতু এত বড় একটি ঘটনা ঘটে গিয়েছে, তবে 2-1 আনঅফিসিয়াল বক্তব্যে আমাদেরকে যেমনটি বলেছেন, এখন পর্যন্ত আসলে এই যে ব্রাঞ্চে আসলে উপমহাব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক অর্থাৎ ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন, 4 থেকে 5 জনের কর্মকর্তা, তারা আসলে এখন পর্যন্ত ঢাকার সাথে সরাসরি যোগাযোগ করছেন। আমাদেরকে যেমনটি বলছেন যে দৌড়ঝাঁপের ভেতর দিয়ে তাদের আসলে যেতে হচ্ছে, যেহেতু স্বাভাবিকভাবে অত্যন্ত চাঞ্চল্যের সৃষ্টি করেছে পুরো চট্টগ্রাম জুড়ে এই ঘটনাটি। এবং স্বাভাবিকভাবেই আসলে এই যে 4 কোটি 38 লাখ টাকা, সেটি কিন্তু এক দফায় কিন্তু আসলে ব্যাংক থেকে সরানো হয়নি, সেটি কিন্তু আসলে ধাপে ধাপে সরানো হয়েছে। এবং সেই টাকা সরানোর জন্য আসলে অনেকগুলো কৌশলও আসলে এই যে ক্যাশ ইনচার্জ কামরুল, তাকে কিন্তু অবলম্বন করতে হয়েছে। এবং পুলিশের জিজ্ঞাসাবাদেও আসলে সে স্বীকার করেছে কিভাবে আসলে টাকাগুলো সে এখান থেকে সরিয়েছে এবং কোন জায়গায় আসলে ইনভেস্ট করেছে। বাদবাকি যে তথ্য সেটি হয়তো পুলিশের তরফ থেকে অথবা ব্যাংক কর্তৃপক্ষ যদি আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে কথা বলে, সেক্ষেত্রে আমরা জানতে পারবো। এ ছিল আসলে অগ্রণী ব্যাংক থেকে যে 4 কোটি 38 লাখ টাকা উধাও হলো, সেটির সর্বশেষ খবরাখবর। রিফাত, আপনাকে ধন্যবাদ। দেশের সব সরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় আছে শত শত কোটি টাকার যন্ত্রপাতি, অথচ ব্যবহার হয় মাত্র 5 ঘন্টা। 19 ঘন্টায় থাকে অব্যবহৃত। দুপুরের পর বন্ধ হয়ে যায় ল্যাব, রোগীদের ছুটতে হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। বিশেষজ্ঞরা বলছেন, বিকেলেও সরকারি হাসপাতালে ল্যাব চালু থাকলে চিকিৎসা ব্যয় ও ভোগান্তি কমতো লাখ লাখ রোগীর। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, এ বিষয়ে কাজ করছে সরকার।
সহকর্মী হাসান মিসবার রিপোর্ট। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমার পেছনে জরুরি বিভাগ। এখন বিকেল 5:30 বাজে। দুপুর 2টা থেকে 5:30টার মধ্যে প্রায় 100 রোগী জরুরি বিভাগে এসেছেন। চিকিৎসক তাদেরকে সেবা দিচ্ছেন, আর জরুরি যে পরীক্ষা নিরীক্ষাগুলো লাগছে সেই পরীক্ষা নিরীক্ষা কিন্তু বাইরে করাতে হচ্ছে, কারণ এখানে যে প্যাথোলজি আছে সেটি দুপুর 1টার পরে বন্ধ হয়ে যায়। এই হাসপাতালের মতোই সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেলে স্বাস্থ্য সেবার চিত্র একই। আসলে মনে করে এরা বলে দেয় অমুক ক্লিনিকে যাবো, অমুকে যাবা, গেলে ওতে ভালো হবে আর ডিসকাউন্ট পাবা, কিন্তু সেখানে গেলে দাম বেশি। পরীক্ষা নিরীক্ষার জায়গাটা যদি এখানে হয় তাহলে গরিব মানুষের জন্য অনেক সচল হবে আর কি। বাড়িতে টেস্ট করে নিয়ে রিপোর্ট দিলে এবারে ডাক্তার প্রেসক্রিপশন করিয়ে ওষুধ দিলে এই ওষুধ খাওয়া গেছে। টেস্টের জন্য ওই যে শেফা ডায়াগনস্টিক ওখানে দিল রাত 9টার পরে, ওখানে গেছিলাম আধা ঘন্টা পরে রিপোর্ট নিয়ে আসলাম, তারপরে ডক্টর দেখলো। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, হুইল চেয়ারে বাইরে নেওয়া হচ্ছে হৃদরোগে আক্রান্ত মাহফুজুল হককে। তাকে ইকো করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। হয় এখানে হয় ইকো টেস্ট করার জন্য, কিন্তু আমরা বাইরে পাঠাইছে। বিকেলে এই হাসপাতালের প্রবেশ মুখে দাঁড়ালে দেখা যায় রোগীরা ছুটছেন বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। কেউ পায়ে হেঁটে, কাউকে নেওয়া হচ্ছে হুইল চেয়ারে, আর খুব গুরুতর রোগীদের নেওয়া স্ট্রেচারে করে। তেমনই একজন 75 বছরের আবেদা বেগম। সব টেস্ট তো এই হসপিটাল থাকে না, এবং যেগুলি এখানে থাকে সেগুলি এখানে হয়, যেগুলি এখানে থাকে না সেগুলি বাইরেতে করা হয়। এখানে এই রুগীটা আমি নিয়ে গেলাম পপুলারে, আবার ওখান থেকে নিয়ে আসলাম, মানে শিফটিং করতে আনন্দ কষ্ট না। সারা দেশের সরকারি হাসপাতালে দুপুর 1টার পর টাকা জমা নেওয়া বন্ধ হয়ে যায়। এরপর পরীক্ষা নিরীক্ষার জন্য চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। সেই সুযোগে পকেট ভরে দালাল আর প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের। অবশ্য কিছু হাসপাতালে শুধু ভর্তি রোগীরা বিকেলেও কিছু পরীক্ষার সুযোগ পান। তো এটা 23 থেকে আমাদের সিরিয়াল ধরতে বলেছে ভর্তি রোগীদের জন্য। যখন সিরিয়াল ধরে আমরা টিউবের জন্য গেছি, তখন টিউবের জন্য সিরিয়াল ওরা বন্ধ করে দিয়েছে, টিউব এখন দিবে না। 2টা বাজে দাঁড়াইছি, 5টা 5:30 পরে পাইছি, পরে রিপোর্টগুলো দিছে, ওইখানে গেছি, ওইখানে বলে যে এখন টিউব নাই, এখন বন্ধ। অনেক কষ্ট নিয়ে যাইতেছে, এই জায়গায় হয় না বলে না, এরা ওই জায়গায় বেশি বেশি করে থিয়ে আসছে। 100টা এইগুলি এইখানে, আর এর উপর 500টা 1000টা 2-3000 টাকা বেশি, মানে বেশি টেস্ট হলে ওই বাইরে। সরকারিভাবে রোগ নির্ণয়ের সবচেয়ে বড় প্রতিষ্ঠান রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন। সকালে পা ফেলার জায়গা না থাকলেও দুপুরের পর একেবারে ভিন্ন চিত্র। বিকেলেও ল্যাব চালুর বিষয়ে সিদ্ধান্ত হলেও এখনও তা বাস্তবায়ন করা যায়নি। সব প্রতিষ্ঠানে একই চ্যালেঞ্জ, জনবল সংকট। বিকালের শিফট অবশ্যই চালু করা উচিত, তাতে করে যে বাইরে যে ব্যবসায়িক যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে বাণিজ্যকরণ হয়েছে সেটা অনেকখানি কিন্তু রহিত হবে। ইনস্টিটিউশনগুলিতে চাকরি করে তাদেরকে যদি আমরা ইনসেন্টিভের আওতায় আনি, বিকেলবেলা তোমার থাকতে হবে, এবং বিকেলবেলা যে ইনকাম হবে তার একটা পার্সেন্টেজ তুমি পাবা। দেশে সরকারি স্বাস্থ্য অবকাঠামো 16,000, এর মধ্যে হাসপাতাল 600-র বেশি। আছে রোগ নির্ণয়ের ব্যবস্থা। এসব প্রতিষ্ঠানে সকাল 8:30টার পর থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার সুযোগ পান রোগীরা। এরপর তালাবদ্ধ থাকে শত শত কোটি টাকার যন্ত্রপাতি। প্যাথোলজিটা 2 শিফটে করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। জনবল তো নাই, জনবল নিতে হবে। দেখেন, স্বাস্থ্য খাতকে পরিপূর্ণ উন্নত করতে হলে আরও টাইম দিতে হবে। জনবল নেওয়া একটা বিশাল ব্যাপার, অনেক ধাপ পেরোতে হয়, কিন্তু আমরা হাত দিয়েছি এগুলো সবই আমরা করতেছি। দেশের সকল প্রাইভেট প্রতিষ্ঠানে 24 ঘন্টায় টেস্ট করা যায়, পিছিয়ে শুধু সরকারি হাসপাতালগুলো। ঘড়ির কাঁটা এখন সন্ধ্যা 7টা। এই সময়ে সাধারণত সরকারি হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি সচল থাকে না, কিন্তু ব্যতিক্রম দেখতে পেয়েছি আমরা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এসে। এখানকার রেডিওথেরাপি বিভাগ এখনও সচল, সেবা পাচ্ছেন রোগীরা। তার মানে চাইলেই যে কোনো সরকারি হাসপাতালে সকালের শিফটের পাশাপাশি রাত কিংবা বিকেলের শিফটে রোগীদের সেবা দেওয়া সম্ভব। তারই একটি অনন্য উদাহরণ হচ্ছে এই জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বৈরী আবহাওয়ার কারণে 2 দিন ধরে নোয়াখালীর হাতিয়ার সাথে নৌ যোগাযোগ বন্ধ রেখেছে প্রশাসন। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু লঞ্চ চলাচল করছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন, আর নিষেধাজ্ঞা অমান্য করে যারা নৌযান চালাচ্ছে এ বিষয়ে প্রশাসনের প্রতিক্রিয়া কি?
জানাবেন আমাদেরকে। আমি এখন আছি নোয়াখালীর হাতিয়া উপজেলার যে চেয়ারম্যান ঘাট, এই ঘাট হয়ে নোয়াখালীর হাতিয়ার যে মানুষজন রয়েছেন বা যাত্রীরা রয়েছেন তারা সারা দেশে যোগাযোগ করে থাকেন এবং বরি যে আবহাওয়া এই মুহূর্তে যে সকাল থেকে ঝড়ো বাতাস বৃষ্টি ছিল সেটি নেই, তবে সাগর উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ তীরে আশ্রে পড়ছে। তবে প্রশাসন এই যে বরি আবহাওয়া এবং লঘুচাপ এবং সতর্ক সংকেতের কারণে সকল ধরনের নৌ চলাচল এবং জেলের যে মাছ ধরা জেলে নৌকা সেটি বন্ধ রেখেছে, কিন্তু প্রশাসনের সেই নির্দেশনা আসলে উপেক্ষা করে এখানকার চেয়ারম্যান ঘাট থেকে এবং ওই পারে যে নলছিড়া রয়েছে সে ঘাট থেকে নৌ যোগাযোগ ট্রলার কাঠের যে নৌকা রয়েছে বা সি ট্রাক রয়েছে সেগুলো চলছে। তবে আসলে আমরা এখানে এসে দুই ধরনের যাত্রী মানুষ দেখেছি, কেউ জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন, আবার কেউ আছেন যে পার হচ্ছেন না, দুদিন ধরে এই তীরে এই ঘাটে অপেক্ষা করছেন। তেমনি একজনের সাথে কথা বলবো। আপনি কখন এসেছেন এবং কেন পারাপার হচ্ছেন? অনেকে তো পারাপার হচ্ছে। আমরা নদীর অবস্থানের উপর আমরা সাবাস করতেছি। নদীতে যে দেওয়ানি হইতেছে, যে রুলিং হইতেছে, রুলিং এ আমাদের ভয় লাগতেছে, এই জন্য অপেক্ষা করতেছি। যাচ্ছি না, আমার তো জীবনের একটা মূল্যায়ন আছে, আমি এই জীবনটুকু কেন নেব, প্রয়োজনে একদিন পরে। হ্যাঁ, এই যে আপনারা শুনলেন একজনের কথা। আবার আমার পাশে এই মাত্র এখন থেকে ঠিক কিছুক্ষণ আগে ওই নলছিড়া ঘাট থেকে একটি যাত্রী বোঝাই করা ট্রলার এখানে ভিড়েছে, আমি সেটি দেখানোর চেষ্টা করবো। সে সাথে আরেকজন যাত্রীর সাথে কথা বলে যিনি খুব প্রয়োজনে এই উত্তাল নদী পার হয়ে ওই পারে যাবেন। তো আসলে কেন যাচ্ছেন ঝুঁকি নিয়ে এখন? আসলে নদীর যে উত্তাল ঢেউ না যাওয়াই বেটার, কিন্তু প্রয়োজনের কারণে যাওয়া লাগতেছে। নদীর যে অবস্থা না যাওয়াই ভালো। আসলে আপনারা শুনলেন দুই ধরনের যাত্রীর কথা। আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো যে এখন এই মাত্র একটি কাঠের নৌকা এসে ভিড়েছে, তবে গতকালও আসলে 3টি নৌকা ডুবি ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে প্রায় একজন নিহত হয়েছে এবং প্রায় অর্ধশত মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ সকাল থেকে আসলে নদী উত্তাল রয়েছে এবং এখন জোয়ার হচ্ছে এবং স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফিট উচ্চতায় জোয়ার হচ্ছে। নিম্নাঞ্চল যেটি রয়েছে হাতিয়ার, সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এবং এখানকার আসলে অনেক যে যাত্রী আসলে কেউ কেউ জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছেন বা যে ট্রলারগুলো চলছে বা সি ট্রাক চলছে সেগুলো আসলে সেই উত্তাল ঢেউ পার হয়ে যেতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। তবে এই যে ট্রলার চলছে কিন্তু কোনো নিরাপত্তার সরঞ্জাম নেই। এখানে যাত্রীরা বলছেন যে প্রশাসন যেন তাদের সে যে নির্দেশনা নৌ চলাচল না করা সেটি যেন এখানকার মানা হয় বা যে জীবনের নিরাপত্তার যে সরঞ্জাম সেটি যেন নিশ্চিত করা হয়, সেটি এখানকার যাত্রীরা দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কলম্বিয়া ভয়াবহ ভূমিকম্পের পর পার হতে চলেছে 72 ঘন্টা, তাই ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে চলছে মরিয়া চেষ্টা। এ পর্যন্ত 265 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত 3500-এর উপর, এখনও নিখোঁজ কয়েকশো। ধ্বংস হয়েছে 9500-এর বেশি বাড়ি। প্রিয়জনদের খুঁজতে মর্গে ভিড় করছেন স্বজনরা। দুর্যোগ সহায়তা নিয়ে সমালোচনার মুখে পড়েছে দেশটির নতুন প্রেসিডেন্ট। 72 ঘন্টার গোল্ডেন উইন্ডো শেষ হওয়ার আগে ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধান। ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়ায় উদ্ধার তৎপরতার এই ধাপে চূড়ান্ত প্রচেষ্টা। সময় যত গড়াচ্ছে বাড়ছে উৎকণ্ঠা। তৃতীয় রাতের মতো কাজ করছেন জরুরি বিভাগের সদস্যরা। কখনো খালি হাতে, কখনো ক্রেন আর প্রশিক্ষিত কুকুর নিয়ে চলছে তল্লাশি। প্রতি আধা ঘন্টা পর পর পুরো এলাকা নীরব করে পরীক্ষা করা হচ্ছে কোথাও প্রাণের স্পন্দন মিলছে কিনা। আমরা আত্মীয়দের খুঁজে পাইনি, তাদের বেঁচে থাকার কোনো চিহ্ন পাইনি, কিন্তু আশা আছে যে তারা ভেতরেই আছে, জীবিত আছে। আমার চাচাতো ভাইয়ের জন্য অপেক্ষা করছি। উদ্ধারকারীরা জীবিত কাউকে কিংবা কোনো মরদেহ বের করলে ছুটে গিয়ে দেখছি তাকে পাওয়া গেল কিনা। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সাধারণ কলম্বিয়ানরাও। কেউ নিয়ে আসছেন পানি ও খাবার, কেউ দিচ্ছেন রক্ত। ধ্বংসস্তূপের পাশে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত আছে অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম। অন্যদিকে প্রিয়জনদের মরদেহ শনাক্ত করতে মর্গে ভিড় করছেন স্বজনরা। ক্ষমতা গ্রহণের তৃতীয় দিনের মাথাতেই এমন দুর্যোগে বিপাকে কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপিরেলা। ক্ষয়ক্ষতি মোকাবেলায় অর্থনৈতিক জরুরি অবস্থা ও জরুরি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। এই দুর্যোগকে তার জন্য বড় পরীক্ষা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা, কারণ নির্বাচনী প্রচারে সরকারি ব্যয় কমাতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাজেট কমানোর কথা বলেছিলেন তিনি। এখন সেই ইউনিটই দাঁড়িয়েছে দেশের সবচেয়ে প্রয়োজনীয় বিভাগ হিসেবে।
আন্তর্জাতিক সাহায্য গ্রহণ ইস্যুতেও তীব্র সমালোচনার মুখে পড়েছেন কট্টর ডানপন্থী আবেলার্দো। শোনা গেছে কেবল নির্দিষ্ট কিছু বন্ধু ভাবাপন্ন দেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে সহায়তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল তার প্রশাসন। তবে চাপের মুখে সে নীতি থেকে সরে দাঁড়িয়েছে কলম্বিয়ার সরকার। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আলোচনার টেবিলে যখন সমাধানের পথ খুঁজছেন মধ্যস্থতাকারীরা, তখন একই সময়ে হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি হরমুজের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে। অন্যদিকে তেহরানের হুঁশিয়ারি এখনও বন্ধ রয়েছে প্রণালী। ওয়াশিংটন শর্ত না মানা পর্যন্ত তা খোলা হবে না। এর মধ্যে ওয়াশিংটন তেহরানের আলোচনা শুরুর জন্য জোর চেষ্টা করছেন পাকিস্তান সহ অন্য মধ্যস্থতাকারীরা। বাবেল মানদেব এবং হরমুজ প্রণালীতে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে বিবদমান পক্ষগুলোর হামলাকে কেন্দ্র করে উত্তেজনা এবং আতঙ্ক এখন চরমে। বিশেষ করে হরমুজের শুরুয়ে জলপথই হয়ে উঠেছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের সবচেয়ে বড় কূটনৈতিক ও সামরিক চাপের ইস্যু। গেল কয়েক ঘন্টায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে। ট্রাম্পের ভাষ্য, মার্কিন নৌ অবরোধকে বলা হচ্ছে ওয়াল অব স্টিল। তার দাবি, ইরানের সেখানে কিছুই করার ক্ষমতা নেই। হরমুজ প্রণালীর উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ অব্যাহত আছে এবং এটা আমরা ধরে রাখব। আমাদের এই নৌ অবরোধ ইস্পাতের প্রাচীরের মতো দৃঢ়। এই ইস্যুতে ইরানের কিছুই করার নেই। তাদের সৈন্যরা পালিয়ে বেড়াচ্ছে। ইরান শুধু কথার কথাই বলে, কোনো কাজ করার ক্ষমতা তাদের নেই। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যে পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের দাবি, মার্কিন কর্মকর্তাদের একের পর এক দাবি বাস্তবতা বদলাতে পারবে না। ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। এ অবস্থায় আলোচনার পথ খোলা রাখতে জোর তৎপরতা চালাচ্ছেন মধ্যস্থতাকারীরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, এরই মধ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং আরাকচির মধ্যে আলোচনা হয়েছে। লক্ষ্য যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আবারও আলোচনার পথ তৈরি করা। আন্তর্জাতিক শিপিং ডেটা অনুযায়ী যুদ্ধ শুরুর আগে প্রতিদিন যেখানে 130 থেকে 40টি জাহাজ হরমুজ পাড়ি দিত, এখন সে সংখ্যা নেমে এসেছে মাত্র হাতে গোনা কয়েকটিতে। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার কোনো বিকল্প নেই। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। বুধবার আঙ্কারায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় সব আন্তর্জাতিক ও কূটনৈতিক প্ল্যাটফর্মে জোরালো ভূমিকা অব্যাহত রাখবে তুরস্ক। এ সময় ইসরায়েলের সমালোচনা করে এরদোগান অভিযোগ করেন, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিনের অস্তিত্ব ধ্বংসের চেষ্টা করছে তেল আবিব। জিম্বাবুয়ের একটি লেকে যাত্রীবাহী ফেরি ডুবে প্রাণহানি দাঁড়িয়েছে 44 জনে, এখনও নিখোঁজ বেশ কয়েকজন। গত মঙ্গলবার দেশটির কারিবা লেকে দুর্ঘটনার কবলে পড়ে ফেরিটি। প্রবল বাতাসের তোড়ে উল্টে যায় নৌযানটি। এখন পর্যন্ত 67 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়ে। দুর্ঘটনার সময় ফেরিতে অন্তত 120 জন যাত্রী ছিল, যদিও নৌযানটির ধারণ ক্ষমতা সর্বোচ্চ 90 জনের। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, অতিরিক্ত যাত্রী বহনের কারণেই ঘটেছে দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিধ্বস্ত হয়েছে একটি অত্যাধুনিক অ্যাপাচি সামরিক হেলিকপ্টার। প্রাণ গেছে সামরিক বাহিনীর 2 সদস্যের। বুধবার অস্টিনের বেল কাউন্টির একটি খেলার মাঠে অজ্ঞাত কারণবশত আছড়ে পড়ে আকাশযানটি। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এতে। শুষ্ক পরিবেশ হওয়ায় আগুন ছড়িয়ে যায় আশেপাশেও। ঘটনাস্থলে গিয়ে 2 আরোহীর মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত অ্যাপাচি হেলিকপ্টারটি ফোর্ট হুড ঘাঁটিতে মোতায়েন ছিল। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।